বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের আরও একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু দ্রুত ক্লাসে কাইন্ডলি জয়েন হবেন। তবে জুম্মার নামাজ পড়ে আসলে এই টাইমে যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারাটা এটা একটু ডিফিকাল্ট। আমার নিজের জন্য হয়েছে, আপনাদের জন্য হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তবে পরবর্তীতে যারা ক্লাসের এই শুরু অংশ থেকে দেখবেন তারা চেষ্টা করবেন হচ্ছে যা যা পড়ানো হচ্ছে সেই বিষয়গুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে পরবর্তীতে দেখে নেওয়ার। সবার জন্য একটু ওয়েট করতে চাই, সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা ইনশাল্লাহ শুরু করব। আজকের যেই টপিকটা আমরা পড়াতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আজকে হবে হচ্ছে এটার 2 নাম্বার অংশের ক্লাস। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাবেন। আজকে আমরা যে টপিকটা শিখব মজুদ পণ্যের হিসাব নিকাশ, এই সম্পর্কে আমরা হচ্ছে এর আগের ক্লাসে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, আজকে তো হচ্ছে লেকচার নাম্বার 23-এর ক্লাস, লেকচার নাম্বার 22 অর্থাৎ আগের দিনের ক্লাসে আমরা হচ্ছে এই মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি থেকে শিখেছিলাম। মজুদ পণ্যের হিসাব রক্ষণ হচ্ছে 3ভাবে করা যায়। একটা হচ্ছিল ফিফো পদ্ধতি, একটা ছিল হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, আর সবার শেষে আমরা শিখছিলাম হচ্ছে লিফো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। 3টা পদ্ধতি। ওকে, সঞ্জিদা ইসলাম, ওয়ালাইকুম সালাম। ওকে, আর চলে আসছেন, ভেরি গুড। একটু সবাইকে একটু মেনশন করার চেষ্টা করেন ক্লাসে সবাই যাতে জয়েন করতে পারে। একটু আপনার ফ্রেন্ডদেরকে ডেকে নেন যারা যারা একসাথে নিয়মিত ক্লাস করেন আপনারা। ওকে, যা বলছিলাম, আমরা মজুদ পণ্যের 3টা পদ্ধতির নাম শুনছিলাম। ফিফো পদ্ধতি, এটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। তারপর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, কিছুটা জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে সেখানে হচ্ছে প্রত্যেকটা মাল যখন নতুন করে ক্রয় করা হয় তখন সেটার নতুন ভার বা ওজন বা দাম নির্ধারণ করে নিতে হয়। আর হচ্ছে সর্বশেষ যেটা, সেটা ছিল লিফো পদ্ধতি। লিফো পদ্ধতিটা হচ্ছে যখন ক্রমান্বয়ে পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ যখন মুদ্রাস্ফীতি হয়, ওই পরিস্থিতিতে আমরা হচ্ছে মজুদ পণ্য মূল্যায়নের জন্য লিফো পদ্ধতিটা ব্যবহার করতে পারি। এই নিয়ে মোটামুটি গত ক্লাসে আলোচনা হয়েছিল, আশা করি আপনাদের এই পর্যন্ত সবার মনে থাকার কথা। ওকে, যারা যারা জয়েন করেছেন সবাইকে নিয়ে ক্লাস শুরু করে দেই। আজকের ক্লাসে আমরা শুরুতেই যেই বিষয়টা দেখব, গত ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল যে এই সূত্রগুলো একটু পড়ে নেওয়ার জন্য। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এই সূত্রগুলোর প্রয়োগ যেমন দেখব। সাউন্ড কম, একজন বলছে সঞ্জিদা ইসলাম সাউন্ড কম মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু আমার মোবাইলে চেক করে দেখি। প্রয়োজনে মোবাইলের ভলিউমটা একটু বাড়ায় নেওয়ার চেষ্টা করেন, দেখেন যে সাউন্ড ঠিকঠাক হয় কি না। আমি একটু ট্রাই করে দেখি। আর আরও অন্যরা যারা জয়েন করেছেন তারা একটু জানাবেন যে ক্লাসের সাউন্ডটা ঠিকঠাক আছে কি না। নর্মালি ঠিক থাকে, সাউন্ডটা আসলে আমাদের কম হওয়ার কথা না। আফরিন স্নিগ্ধা, ওয়ালাইকুম সালাম স্যার। একটু জানাবেন যে ক্লাসের কথাগুলো ঠিকমতো স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না। স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন আমাকে। সাউন্ড একজন কম বলছেন, অন্যরা একটু জানাবেন যে সাউন্ডটা আসলেই কম কি না। ওকে, আমরা যদি আলোচনা একটু করতে চাই যে প্রয়োজনীয় যে সূত্রগুলো, এই সূত্রগুলো একটু আমরা দেখব আজকের ক্লাসে। এই সূত্রগুলোর মধ্যে হচ্ছে এই সূত্রগুলোর মধ্যে প্রথমে আমরা যেটা দেখব, ক্রয়কৃত পণ্যের ব্যয়ের পরিমাণ। ক্রয়কৃত পণ্যের ব্যয়ের পরিমাণ এই ক্ষেত্রে হচ্ছে কত একক পণ্য আপনি ক্রয় করলেন, সেই ক্রয়কৃত এককের সংখ্যার সাথে তার মূল্যকে গুণ করলে হচ্ছে আমাদের পরিমাণটা চলে আসবে, ক্রয়কৃত পণ্যের ব্যয়ের পরিমাণ। তারপর হচ্ছে এই ক্রয়কৃত পণ্যের ব্যয় আর হচ্ছে প্রারম্ভিক মজুদ, এই বিষয় দুইটা যোগ করলে পাওয়া যায় হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সমাপনী মজুদ পণ্য নির্ধারণ করার ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য আর হচ্ছে ক্রয়, এই বিষয় দুটাকে যোগ আর বিক্রয়ের পরিমাণকে বিয়োগ করলে বা বাদ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ। ওকে, এছাড়াও আরও কিছু সূত্র দেওয়া ছিল, এগুলো আশা করি আপনারা পড়ছেন। ওকে, তাহলে আসেন আমরা আজকের ক্লাসের হচ্ছে মূল যে আলোচনা সেখান থেকে স্টার্ট করি। আজকের ক্লাসে আমরা যেখান থেকে দেখব বেসিক্যালি সেটা হচ্ছে 2025 সালে লেটেস্ট যেই পরীক্ষাটা হয়ে গেল, বোর্ড ফাইনাল এক্সাম, সেই 2025 সালে বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে এই টপিক থেকে, মজুদ পণ্যের হিসাব রক্ষণ টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। আপনারা একটু দেখতে থাকেন, আমি একটু সাউন্ডের বিষয়ে ভাইয়াদেরকে একটু জানাই যাতে ওনারা একটু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। 1 মিনিট অপেক্ষা করতে হবে সবাইকে।
সাউন্ড কম। হ্যালো হ্যালো হ্যালো, আশা করি এখন সাউন্ড যথেষ্ট পরিমাণে চলে আসার কথা। সবাই একটু জানাবেন এখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা। জি, আশা করা যায় যে এখন আমাদের সাউন্ড একদম পুরোপুরি পারফেক্ট। এখন আশা করি আর সাউন্ড নিয়ে কোনো ইস্যুস থাকার কথা না। জি, যথেষ্ট পরিমাণে সাউন্ড বাড়ানো হয়েছে, ক্যামেরাও ঠিকঠাক করা চলছে। একটু জানাবেন সবাই যারা যারা ক্লাস দেখছেন যে এখন সাউন্ড অ্যাটলিস্ট ঠিক আছে কিনা। আর হচ্ছে বোর্ডে যে কোশ্চানটা দেওয়া আছে এই কোশ্চানটা একটু সবাই পড়তে থাকেন। আর এই কোশ্চানটা আমরা আজকের ক্লাসে প্রথমে এটা দিয়ে ইনশাল্লাহ শুরু করব। ওকে, ঠিক আছে। ওকে, আসেন খেয়াল করি আমাদের আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেন যেটা দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করছি সেটা হচ্ছে ঢাকা বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন। ঢাকা বোর্ড 2025-এর পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। একটু মনোযোগ দিয়ে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের সৃজনশীল কোশ্চেন যেগুলো করব আজকের ক্লাসে সেটাও মোটামুটি একটু আমাদের আয়ত্তের মধ্যে আশা করি চলে আসবে। 1 নাম্বার যে কোশ্চেন, যে ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে 15 তারিখে ইস্যুকৃত পণ্যের মূল্য কত এইটা বের করতে বলা আছে। অলরেডি আমাদেরকে উত্তর দিছেন হচ্ছে নীলা উত্তর দিছেন। ওকে, আচ্ছা, একের অ্যান্সার হচ্ছে উনি বলছেন বি নাম্বার অপশন, খ নাম্বার অপশন। 13,000 টাকা। 13,000 টাকা হয় কি না আসেন বাকিরা সবাই মিলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কোন তারিখের লেনদেন বের করব? 15 তারিখের লেনদেনটা। 15 তারিখে আমরা ইস্যু করছি কত একক? 500 একক। পদ্ধতি কোনটা? ফিফো পদ্ধতি। তার মানে আগে যে পণ্যটা আসছে সেই পণ্যটা আগে চলে যাবে। তার এই যে 500 একক, 500 এককের মধ্যে 500 একক পণ্য এর মধ্যে আমরা প্রথমে যে প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 400 একক, এই 500 একক মেলানোর জন্য প্রারম্ভিক মজুদ থেকে নিব আমরা 400 একক, যার প্রত্যেকটার মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে 400 ইন্টু হচ্ছে 25, তো 400 একক তো হইলে হবে না, আরও 100 একক লাগবে। তাহলে পরবর্তী 100 একক পণ্য নিব হচ্ছে এই যে পণ্য ক্রয় করা হয়েছিল 300 একক, এই 300 একক পণ্য থেকে আমরা নিয়ে আসব 100 একক পণ্য, যার প্রত্যেকটার মূল্য হবে হচ্ছে 30 টাকা করে। 100 ইন্টু 30, তাহলে এ হচ্ছে আমাদের 100 একক, 400 একক, দুটা মিলায় হচ্ছে মোট কত? 500 একক। দুটার ভিন্ন ভিন্ন দাম, মোটামুটি গুণ করে যোগ করলে টাকা চলে আসবে। করি আমরা 400 ইন্টু 25, এর পরিমাণটা হবে হচ্ছে 10,000 যোগ 100 ইন্টু 30, এর পরিমাণ হবে হচ্ছে 3,000। তাহলে 10,000 আর 3,000, যার যোগফল হবে হচ্ছে 13,000 টাকা। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তারপরে আসেন পরবর্তীটা খেয়াল করি, 2 নাম্বার কোশ্চেন। এইখানে স্যার ঝামেলায় পড়বো আমরা। 2 নাম্বার কোশ্চেনটা খেয়াল করি। 2 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদেরকে নির্ণয় করতে বলা আছে যে পদ্ধতি, সেটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। তো এই ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা হচ্ছে 25 তারিখে মজুদ পণ্যের মূল্য কত আছে সেটা নির্ণয় করব। তাহলে 25 তারিখে মজুদ পণ্যের মূল্য, 25 তারিখ যেহেতু আমাদের শেষ, তার মানে এখানে আমাদের 25 তারিখে যে পণ্যটা সমাপনী রয়েছে বা উদ্বৃত্ত রয়েছে সেই সমাপনী মজুদের মূল্য বা উদ্বৃত্ত পণ্যের মূল্যটা বেসিক্যালি নির্ধারণ করতে হবে। কিভাবে নির্ণয় করতে হয় আমি করে দেখাই দিচ্ছি আপনাদের, একটু মনোযোগ দিয়ে সবাই বোর্ডে খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা, শুরুতেই খেয়াল করেন আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল কত? 400 একক, যার প্রত্যেকটার মূল্য কত করে? 25 টাকা করে। তাহলে 400 একক পণ্য দর যদি 25 টাকা করে হয় তাহলে মোট মূল্য হচ্ছে কত? 10,000। তারপরে আপনি যখন পণ্য ক্রয় করবেন 10 তারিখে কত? 300 একক পণ্য ক্রয় করছেন, তাহলে নতুন করে ক্রয় করছেন আপনি 300 একক, যার প্রত্যেকটার মূল্য ছিল কত করে? 30 টাকা করে। তাহলে 300 ইন্টু 30, পরিমাণটা কত আসে? 9,000 টাকা আসতেছে।
তো এই 9,000 টাকা যেহেতু আমরা পণ্যটা এখানে ক্রয় করেছি, তাহলে নতুন করে আমাদের যখন উদ্বৃত্ত অংশ নির্ণয় করব, উদ্বৃত্ত অংশ নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে নতুন করে ভার বা গড়ের পরিমাণটা নির্ণয় করা লাগবে। কিভাবে করি খেয়াল করে দেখেন, আমাদের এখানে আগে মূল্য ছিল কত 10,000 আর এখানের মূল্য কত 9,000, তাহলে এই দুইটাকে যোগ করি, 10,000 আর 9,000 এই দুইটার মূল্য কত আসে 19,000। এই মূল্যকে আমরা ভাগ দিব আমাদের পণ্যের এককের পরিমাণ দ্বারা। এখানে হচ্ছে ছিল 400 একক আর নতুন করে ক্রয় করলাম 300 একক, তাহলে এই দুইটার যোগফল 400 এবং 300 যোগফল কত হইল 700 একক। তাহলে এবার এই 19,000 টাকাকে আপনি যদি 700 একক দ্বারা ভাগ দেন তাহলে আপনার এখানে নতুন একটা ভার বা মূল্য সৃষ্টি হচ্ছে। একটু ক্যালকুলেটরে করে দেখেন সবাই কত আসে টাকার পরিমাণটা, কত আসে টাকার পরিমাণটা একটু ক্যালকুলেশন করে আমাকে বলেন কত হয়। 19,000কে 700 দিয়ে ভাগ করব, 19,000কে 700 দিয়ে ভাগ কত আসে, 19,000কে 700 দিয়ে ভাগ আসে কত 27 দশমিক, অনেক বড় একটা ফিগার আসার কথা, 14 দুই ঘর পর্যন্ত নিলেই হচ্ছে, তাহলে 27.14 এটা হচ্ছে আমাদের এই পণ্যের ভার বা মূল্য হিসেবে বিবেচিত হবে। তাহলে এখন আমাদের উদ্বৃত্তের পরিমাণটা যদি বের করি, আগে ছিল 400, নতুন ক্রয় 300, তাহলে মোট কত একক 700 একক, যার প্রত্যেকটার মূল্য হচ্ছে 27.14 টাকা করে। তাহলে আমাদের এখানে পণ্যের পরিমাণ অর্থাৎ মোট উদ্বৃত্ত থাকবে 700 আর 24-এর গুণফল, 700 আর 27.14 এই দুটাকে গুণ করবেন, করলে টাকার পরিমাণটা আসবে এই 18,998, সম্ভবত এইটাই হচ্ছে। একটু আপনারা মিলায় দেখেন যে ঠিক আছে কি না। আমি ক্যালকুলেটরে লিখতেছি, আমার কাছে করা আছে, আমি দেখে দেখে লিখতেছি, আপনারা মিলায় নিয়েন ঠিক আছে কি না। তাহলে 700 একক 27.14 এই পরিমাণটা থাকলো উদ্বৃত্ত। তারপরে 15 তারিখে আপনি পণ্য ইস্যু করছেন, ইস্যু পরিমাণ কত 500, তাহলে ইস্যু যখন করা হবে তাহলে 500 একক যে মূল্য বা ভার আগে ছিল সেই পরিমাণ দ্বারা আমরা এটাকে ইস্যু করব ইন্টু 27.14, তাহলে চলে আসবে কি পরিমাণ পণ্য আপনি ইস্যু করছেন। ইস্যু করলে আপনার উদ্বৃত্তের পরিমাণটা কমে যাবে, তাহলে 500কে গুণ করেন এখন 27.14 দিয়ে, পরিমাণটা সম্ভবত আসবে 13,570, 13,570। এটা আপনি এখান থেকে আগের উদ্বৃত্ত থেকে বিয়োগ করেন, তাহলে নতুন উদ্বৃত্ত আসতেছে। তাহলে আমাদের আগে ছিল 700, 500 পণ্য আমরা ইস্যু করছি, তাহলে উদ্বৃত্ত থাকতেছে 200 একক, 200 একক মূল্য কত করে, মূল্য হচ্ছে 27.14, তাহলে 200 আর এই 27.14 যদি আপনি গুণ করেন পরিমাণটা হবে 5,428, 5,428 এটা থাকলো হচ্ছে উদ্বৃত্ত। এবার আপনি যখন 25 তারিখেরটা করবেন তখন গিয়ে আপনার কোশ্চেনের অ্যান্সার বেরোবে। খেয়াল করেন 25 তারিখে পণ্য ক্রয় করছি কত 200 একক, কত টাকা দরে 32 টাকা দরে, তাহলে এখানে গুণটুকু করে রাখি 200 ইন্টু 32 পরিমাণ কত হয় 6,400। যখন আমরা নতুন করে আবার পণ্য ক্রয় করলাম, নতুন করে আবার ভার বা গড় নির্ধারণ করে নেওয়া লাগবে। আচ্ছা খেয়াল করেন এখানে পণ্য ক্রয় করছেন 200, আগের উদ্বৃত্ত ছিল কত 200 আর এখনকার মূল্য 6,400, আগেটার মূল্য ছিল 5,428। এবার আপনি যখন ভার বা গড় নির্ণয় করবেন এই দুটাকে যোগ করেন, 6,400 যোগ হচ্ছে 5,428, এই দুটাকে যোগ করেন, আর এখানের একক 200, এখানের একক 200, কত হইল 400, 400 দ্বারা ভাগ করবেন। তাহলে এই দুটাকে যোগ করে জাস্ট 400 দ্বারা ভাগ, এই দুটার যোগফল যদি আপনি নির্ণয় করেন কত আসে 11,828 আমাদের হিসাবে আসে 11,828। এটা হচ্ছে আমাদের উদ্বৃত্তের পরিমাণ। আর যদি আমরা ভার নির্ণয় করতে চাই জাস্ট নতুন করে আবার এখানে ভাগ করলে নতুন একটা ভার বা গড় নির্ণয় হবে। যদি নির্ণয় করতে বলা হইতো সেটা নির্ণয় করতাম, বাট আমাদের জাস্ট মূল্যের পরিমাণটা নির্ণয় করলেই উত্তর হয়ে যাচ্ছে 11,828 আমাদের আসে। দশমিকের ফ্র্যাকশন 2900 উত্তর নেওয়া যেতে পারে। সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার অপশন। স্যার এই ভারযুক্ত গড় পদ্ধতি পরীক্ষার হলে আপনাকে অনেকটুকু সময় কিল করাবে, অনেকটুকু বিরক্তিকর কাজ এটা, অনেকগুলা যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। যদি
বুঝেন খুব ভালো। যদি আপনার কাছে জটিল মনে হয় চাইলে আপনি এটা অ্যাভয়েড করতেও পারেন, কোনো আপত্তি নাই। আচ্ছা ওকে, 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ। এবার আসেন পরবর্তী কোশ্চেনের দিকে যাই। ঢাকা বোর্ডের 1 করলাম, 2 করলাম। 1 নাম্বারটা সহজ, অল্প সময় লাগছে, বাট 2 নাম্বারটা করতে গিয়ে অনেকটুকু সময় লেগে গেছে আমাদের। আসেন বাকিগুলো কোশ্চেন খেয়াল করি। কোশ্চেন 3, 4 আর হচ্ছে 5, সবাই একটু দ্রুত কমেন্টে উত্তর দেন। 3, 4, 5 এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, এগুলো দ্রুত করতে পারা উচিত। ওকে, তাড়াতাড়ি একটু সমাধান করি আমরা এই প্রশ্নগুলো। এমসিকিউ কয়েকটা সমাধান করার পর আজকের ক্লাসে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন করব। এই অধ্যায়ের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন সমাধান হবে। আর আজকে অ্যাকাউন্টিং ক্লাস শেষ হওয়ার পরপর কিন্তু আবার ফিনান্স সেকেন্ড পেপারেরও ক্লাস আছে। সো আপনারা একটু লম্বা সময় ধরে উপস্থিত থাকবেন। আর আপনাদের মধ্যে যারা যারা প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়েছেন, প্রি অ্যাডমিশন ব্যাচে আজকে সন্ধ্যা 7টার সময় পেইড ব্যাচে এই ফিনান্স সেকেন্ড পেপারের উপরে হচ্ছে প্রি অ্যাডমিশন ব্যাচেও ক্লাস থাকবে, অনেকগুলো ক্লাস আজকে। আচ্ছা আসেন কোয়েশ্চেন নাম্বার 3, চলতি বছরের সমাপনী মজুদ। চলতি বছরের সমাপনী এইটা পরবর্তী বছরে কি হিসেবে গণ্য হবে? চলতি বছরের সমাপনী পরবর্তী বছরে হয়ে যাবে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তারপর পণ্যের মূল্য ক্রমাগত যদি বৃদ্ধি পেতে থাকে, পণ্যের মূল্য যখন প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, ক্রমান্বয়ে যখন বাড়ে, তখন আমরা কোন পদ্ধতি ব্যবহার করি? পণ্যের দাম যখন বৃদ্ধি পায় আমরা ব্যবহার করি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো পদ্ধতি। সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন, মনে থাকার কথা সবার। ওকে, তারপর কোয়েশ্চেন নাম্বার 5, মজুদ বলতে আমরা কি বুঝাই? মজুদ পণ্য মানে, মজুদ পণ্য বলতে আমরা কি বুঝবো? মজুদ পণ্য মানে আমাদের গুদামে যে পণ্যগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে, যে পণ্যগুলো কাস্টমাররা চাইলেই আমরা বিক্রয়ের জন্য পাঠাইতে পারবো, অথবা যদি আমাদের কাঁচামাল হয় উৎপাদন বিভাগে সেগুলো আমরা চাইলে পাঠাইতে পারবো। তাহলে মজুদ বলতে যেটাকে বুঝায় সেটা হচ্ছে বিভিন্নভাবে মালামাল সংরক্ষণ করা। কোথায় সংরক্ষণ করবেন? মালামালটা সংরক্ষণ করা হয় হচ্ছে স্টোরে, স্টোর হাউস বা গুদামের মধ্যে মাল সংরক্ষণ করাকে বোঝানো হচ্ছে। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। আমাদের এই যে টোটাল 9টা বোর্ড মিলে গত বছর এই মজুদ পণ্যের হিসাব রক্ষণ এই পদ্ধতি থেকে 9 বোর্ড মিলিয়ে আসা মোট কোশ্চেনের সংখ্যা হচ্ছে 31টা। 31টা এমসিকিউ গত বছর আসছে পরীক্ষায়। 31টাই আমরা ক্লাসে পড়াবো না, বাট আপনাদেরকে পড়ে নিতে হবে। জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা আমি পড়াই দিচ্ছি। দেখেন কোয়েশ্চেন নাম্বার 6, তারপরে নিত্য মজুদ ব্যবস্থা। নিত্য মজুদ পদ্ধতি, যার অন্য নাম হচ্ছে অবিরত পদ্ধতি বলা হয়ে থাকে। অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি, যার ইংরেজি নাম হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি মেথড। পারপেচুয়াল ইনভেন্টরি মেথড হচ্ছে ইংরেজি নাম, বানান বোর্ডে লিখে দেওয়া আছে, যদি না জানা থাকে একটু লিখে নেবেন, ইংরেজি নামটা লিখে নেবেন। পারপেচুয়াল ইনভেন্টরি মেথড, বাংলায় অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি এই নামে অভিহিত করা হয়। এই পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য এটা কিভাবে মূল্যায়ন করা হয় বা কখন মূল্যায়ন করা হয়? রুটিনে ফিনান্স ক্লাসের কথা বলা নাই তো, রুটিনে ফিনান্স ক্লাসের কথা বলা নাই, আমার জানা নাই সঠিক। আমি জানি যে রুটিনে দেওয়া থাকার কথা, 2টা ক্লাস হওয়ার কথা আজকে। যাই হোক, রুটিনে যদি ফিনান্স ক্লাস না দেওয়া থাকে তাহলে আপনাদের কোঅর্ডিনেটর দেলোয়ার স্যারকে বলবেন, দেলোয়ার স্যারই তো হচ্ছে নোটিশগুলো দিয়ে থাকেন। আচ্ছা, তাহলে নিত্য মজুদ ব্যবস্থায় সমাপনী মজুদ পণ্য আমরা কখন মূল্যায়ন করি? নিত্য মজুদ ব্যবস্থায় প্রতিদিনই আমরা চাইলে সমাপনী মজুদ বের করতে পারি। আর যখন আমাদের কালীন বা কালান্তিক পদ্ধতি হয় তখন হচ্ছে হিসাবকাল শেষে করা হয়। তাহলে হিসাবকাল শেষে করা হয় হচ্ছে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতিতে। কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি এখানে করা হয় হিসাবকাল শেষে। আর নিত্য বা অবিরততে করা হয় কখন? প্রতিদিনই আপনি নির্ণয় করতে পারবেন। কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি এর ইংরেজি নামটাও শিখে রাখার দরকার, পিরিয়ডিক ইনভেন্টরি মেথড। পিরিয়ডিক ইনভেন্টরি মেথড, 2টা পদ্ধতির নাম লিখে দিলাম, একটু আপনারা জেনে রাখবেন বা খাতার মধ্যে চাইলে নোট করে রাখতে পারেন। কালীন বা কালান্তিকে বছরের শেষে নির্ধারণ করা হয়, অ্যাজ ইউজুয়াল যে নিয়মটা আমরা করি
কিন্তু অবিরত পদ্ধতিতে প্রতিদিনেরটা প্রতিদিন নির্ধারণ করা সম্ভব হয়। এজন্য আধুনিক হিসাব বিজ্ঞানে এই অবিরত মজুদ পদ্ধতিকে গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, বা সকল কোম্পানি, আধুনিক হিসাব বিজ্ঞানে সকল কোম্পানি এই অবিরত পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, বিন কার্ডে, বিন কার্ড গতদিন ক্লাসে পড়ানো হয়েছিল। বিন কার্ড, যেই বিন কার্ড কোথায় থাকে? পণ্যের গায়ের সাথে লাগানো থাকে। আর এখান থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে মালের প্রাপ্তি, মালের ইস্যু এবং মালের উদ্বৃত্ত। যেই জিনিসটা জানা যায় না সেটা হচ্ছে মূল্য। এই দেখেন মূল্য, এটা জানা সম্ভব না। তারপরে হচ্ছে এই যে মূল্য, এটা জানা সম্ভব না। মূল্য, এটা জানা সম্ভব না। মূল্য থাকলেই ওই অপশন বাতিল। তাহলে সঠিক উত্তর হবে মূল্য বাদে যেটা, মালটা আপনি কখন গ্রহণ করছেন, কখন ইস্যু করছেন, কি পরিমাণ উদ্বৃত্ত থাকতেছে, এইটা বিন কার্ডের মাধ্যমে জানা যাবে। 8 নাম্বার কোশ্চেন, মাল খতিয়ান যখন আমরা সৃজনশীল করব সেই জায়গাতে যে ছকটা করতে হয় সেই ছকের ডান পাশে উপরের দিকে যেই বিষয়গুলো থাকে, এখানে যা যা দেওয়া আছে, মালের সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, পুনঃ ফরমায়েশ সীমা, এই সবগুলো বিষয় হচ্ছে ডান পাশে উপরের দিকে দেওয়া থাকে। সঠিক উত্তরটা হচ্ছে ঘ নাম্বার অপশন। এখান থেকে মনে রাখবেন যে এই মালের সর্বোচ্চ সীমা এইটা দ্বারা কি বোঝানো হয়, সর্বনিম্ন সীমা এটা দ্বারা কি বোঝায়, ফরমায়েশ সীমা এটা দ্বারা আসলে বেসিক্যালি কি বোঝানো হয়। এই তিনটার মিনিংটা হচ্ছে এই যে গুদামের মধ্যে কি পরিমাণ পণ্য আপনি সর্বোচ্চ মজুদ অবস্থায় রাখতে পারবেন, এটা মালের সর্বোচ্চ সীমাকে নির্দেশ করে। এখন আপনার গোডাউন তো আর দেখা যায় যে পল্টন ময়দানের জনসভার মতো বড় জায়গা নিয়ে তো গোডাউন বানাবেন না। নির্দিষ্ট একটা ঘর বা 2টা ঘর বা 3টা ঘর আপনার গুদাম হিসেবে থাকে। তাহলে এই গুদামের মধ্যে সর্বোচ্চ কি পরিমাণ মাল আমরা রাখতে পারবো সেই সীমাটা উল্লেখ থাকে, এবং মালের কি পরিমাণ সর্বনিম্ন সীমায় যখন চলে আসবে, যে আমাদের স্টকে আমরা সর্বোচ্চ রাখতে পারি 1000 পিস, 1000 পিস রাখলাম সর্বোচ্চ সীমা, যখন আমার 100 পিসে নেমে আসতেছে তখনই আমাকে কি করতে হয়, নতুন করে অর্ডার দিতে হয়। তাহলে এই সর্বনিম্ন সীমা কত সেটা উল্লেখ থাকবে, আর যখনই সর্বনিম্ন সীমায় পৌঁছাবেন তখন আপনি কি করবেন, পুনরায় ফরমায়েশ করবেন যে নতুন করে পণ্য ক্রয় করার জন্য। আর এই নতুন করে পণ্য ক্রয় করার জন্য হিসাব রক্ষক বা গুদাম রক্ষক কি করেন, একটা চিঠি লেখেন যেটাকে বলা হয় ক্রয় অধিযাচন পত্র। এটা পেশ করা হয় ক্রয় বিভাগের নিকট। ক্রয় বিভাগ তখন এই পুনঃ ফরমায়েশ সীমা অনুযায়ী তারা আবার নতুন করে পণ্য ক্রয় করে। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। আসেন এখান থেকে পরবর্তী আরও 1-2টা প্রশ্ন আমরা যদি দেখাই। এখান থেকে দেখেন পরবর্তী কোশ্চেন নাম্বার, এগুলো সহজ, জাস্ট আমি আলোচনা করে যাই, জাস্ট মনোযোগ দিয়ে শুনতে থাকেন। ভাইয়া নোটিশ অনেক দেরিতে, ক্লাসের কথা বলা থাকে না। ঠিক আছে, এটা এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব, দেলোয়ার স্যারকে বলবো আমি। কোশ্চেন নাম্বার 9, মাল খতিয়ান এটা কোথায় সংরক্ষণ করা হবে? মাল খতিয়ান কোথায় সংরক্ষণ করা হবে? মাল খতিয়ান সংরক্ষণ করা হবে হচ্ছে উৎপাদন ব্যয় বিভাগে। আর এটা কে সংরক্ষণ করেন? এই মাল খতিয়ান সংরক্ষণ করে হচ্ছে যেটাকে বলা হয় গুদাম রক্ষক। গুদাম রক্ষক বা স্টোর কিপার, উনি হচ্ছে মাল খতিয়ানটা সংরক্ষণ করেন। বিন কার্ডের মধ্যে কি অন্তর্ভুক্ত থাকে? মালের পরিমাণ থাকে, মালের মূল্য থাকে না, মালের আবর্তন এইটা থাকে। তাহলে থাকবে হচ্ছে খ নাম্বার অপশন, এটা সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, নিত্য মজুদ ব্যবস্থা, একটু আগেই পড়লাম অবিরত পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি। এই পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কখন আপনি নির্ধারণ করবেন? সমাপনী মজুদ পণ্যের মূল্য নিত্য পদ্ধতিতে কখন করা হবে? বছরের যে কোনো সময় করা যেতে পারে, প্রতিদিনের করা যেতে পারে, বছরের যে কোনো সময় করা যেতে পারে। একই প্রশ্ন, বাট অপশন কিন্তু ঘুরায় দেওয়া আছে। দেখেন আগের যেটা পড়ছেন সেখানে উত্তর ছিল প্রতিদিন, এই প্রতিদিনের পরিবর্তে যে কোনো সময় এটাও উল্লেখ করা থাকতে পারে প্রশ্নে। আসেন সামনে যাই, আর 1-2টা অঙ্ক যদি থাকে সমাধান করব, তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। এই দেখেন এগুলো আপনারা আশা করি নিজেরা করে নিতে পারবেন। 13, 14 সামনে আগায় একটু, এই যে একটা উদ্দীপক, এখান থেকেও দেখেন প্রশ্ন নির্ধারণ করতে বলা হয়েছে। ফিফো পদ্ধতিতে আপনার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর এটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, এখানেও বিক্রিত পণ্যের ব্যয়, 2টা মান নির্ধারণ করতে বলা আছে। জাস্ট আগে যেই নিয়মে অঙ্ক করে দেখালাম
এই নিয়মে নিজেরা এই প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করবেন। আমরা একটু সৃজনশীল প্রশ্নের দিকে যাই, তাহলে এই নিয়মগুলো বা এই অঙ্কগুলো দ্রুত কিভাবে করা যায় সেটা ইনশাল্লাহ আমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে এই দেখেন ম্যাথের পরিমাণ খুব বেশি না, এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসে এই এমসিকিউগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার থিওরিটিক্যাল প্রশ্ন, এই পরিমাণটা বেশি আসে। আচ্ছা আর এই প্রশ্নটা আমরা একটু সমাধান করি। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু সমাধান করে নেই, তারপরে সৃজনশীলে চলে যাচ্ছি। ক্লিয়ার দেখা যাচ্ছে না, একজন বলছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না, হয়তোবা আপনার মোবাইলের ইন্টারনেটের সমস্যা হতে পারে, আমার এখানে আমি ঠিকই দেখতে পাচ্ছি, অন্যরা জানাবেন যদি ক্লিয়ার না থাকে। আর একেবারেই যদি মিম আক্তার আপনার যদি খুব সমস্যা হয়, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার নতুন করে ঢোকেন, তাহলে আশা করি ক্লিয়ার দেখতে পাবেন। দেখেন কোশ্চেন নাম্বার 19 করি। 19 নাম্বার পণ্যে আমাদের উৎপাদিত পণ্য কত একক এইটা নির্ধারণ করতে বলা আছে, অর্থাৎ উৎপাদিত এককের পরিমাণ বের করব। দেখেন উৎপাদিত একক নির্ধারণ করার জন্য আমরা যে সূত্র জেনে আসছি সেই সূত্রটা হচ্ছে এই, উৎপাদিত একক বের করার জন্য আপনার প্রশ্নে যে বিক্রয় এককের পরিমাণ দেওয়া থাকবে এর সাথে আপনি হচ্ছে সমাপনী মজুদের একককে যোগ করে দিবেন, আর বিয়োগ হবে বা বাদ যাবে হচ্ছে প্রারম্ভিক মজুদের একক। প্রারম্ভিক মজুদ এই এককটা হচ্ছে বিয়োগ হবে বা বাদ যাবে, তাহলে উৎপাদিত এককের পরিমাণ আসবে। দেখেন এখানে যদি মান বসাই, প্রারম্ভিক মজুদ পণ্য 500, প্রারম্ভিক 500 এটা বিয়োগ হবে বাদ যাবে, সমাপনী মজুদ 200, সমাপনী মজুদ 200 এটা হবে যোগ, আর সারা বছরের বিক্রয় 2500, তাহলে এই হলো 2500, যোগ বিয়োগ করলে অ্যান্সার আসবে দেখেন 2500 আর 200 কত 2700, 2700 থেকে 500 বাদ দেন, 2700 থেকে 500 বাদ দিলে থাকে কত 2200 একক, তাহলে 2200 কোথায় আছে, এই হলো 2200, গ নাম্বার অপশন আমাদের অ্যান্সার। বুঝছেন কিনা? চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ আসতে পারে, এবং এই টাইপের প্রশ্ন আপনার সৃজনশীল অংশে যখন আপনাকে সমাপনী মজুদ বের করতে বলা হয় তখন এইটা আপনার বেশ প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, উৎপাদিত এককের পরিমাণ নির্ধারণ করাটা। তারপরে এই যে এটা বেশ সহজ প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডের 2 জায়গাতেই ফিফো পদ্ধতি করতে বলা আছে। ফিফো পদ্ধতিতে মোটামুটি বেশ সহজ, আপনার ভারযুক্ত গড় হলে একটু টাইম সময় বেশি লাগে অঙ্কটা করতে আসে। তারপরে এখানে দেখেন আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো নিজেরা সবগুলো একটু ভালো মতো বুঝে শুনে সমাধান করে নেবেন। ওকে 28, 29 সামনে যাই, এগুলো বেশ সহজ প্রশ্ন। এই যে 31 পর্যন্ত, 31 পর্যন্ত এই হলো, এগুলো সব আমাদের 2025-এর বোর্ড ফাইনালের পরীক্ষাতে আসা প্রশ্ন। এই যে লাস্ট বরিশাল বোর্ডের প্রশ্ন পর্যন্ত, বিন কার্ড থেকে কি জানা যায় না, লাস্ট প্রশ্ন বিন কার্ড থেকে কি জানা যায় না, বিন কার্ড থেকে জানা যায় না হচ্ছে মূল্য, বিন কার্ড থেকে মূল্যের পরিমাণ জানা যাবে না, আর বাকি সবগুলো জানা যায়। ওকে, তাহলে এই হলো আমাদের 31 পর্যন্ত আমাদের প্রশ্ন, আর এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এখানে দেওয়া আছে, শেষের দিকে উত্তরগুলো দেখে নিজেরা একটু সমাধান করবেন ধীরে ধীরে। আসেন আমরা আমাদের আজকের ক্লাসে সৃজনশীল প্রশ্ন সমাধান করা শুরু করি। সৃজনশীল প্রশ্ন আমি হচ্ছে বোর্ডে করব, আর আপনারা আমার সাথে সাথে সুন্দর মতো খাতার মধ্যে করে ফেলবেন। দেখেন আমি আগে থেকেই অঙ্ক করার জন্য ছক এঁকে রাখছি, আমার কষ্ট কম, আপনাদের কষ্ট একটু বেশি হবে, ছকগুলো আঁকতে হবে। আচ্ছা একটু খাতা কলম পেন্সিলটা বের করে নেন, একটু ছকগুলো এঁকে ফেলবেন। তারিখ, বিবরণ, একক, দর, টাকা, আমরা এখানে 1 নাম্বার যে কোশ্চেন ক নাম্বারে যেটা করব সেখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ এইটা নির্ধারণ করা হবে। আচ্ছা তার আগে আমরা প্রশ্নটা একটু ভালো মতো পড়ে নেই, তারপরে আমরা এটা সমাধান করা শুরু করব। খেয়াল করেন সৃজনশীল কোশ্চেন নাম্বার 1, এটা ঢাকা বোর্ড 2024-এর পরীক্ষায় আসা প্রশ্ন। আমরা তো এইচএসসি 26 ব্যাচ যারা পরীক্ষা দিব সামনে, 26 ব্যাচের জন্য 24 সালের বোর্ড কোশ্চেন বেশ ইম্পর্টেন্ট। যারা ঢাকা বোর্ডে আসেন অ্যাটলিস্ট ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, তাদের জন্য এই প্রশ্নগুলো বেশ ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন হুবহু বা জাস্ট ফিগার চেঞ্জ করে পরীক্ষায় চলে আসতে পারে বোর্ড ফাইনাল এক্সামে। আসেন কোশ্চেনে বলেছে ক, খ, গ কোম্পানি 2023 সালের মে মাস কাঁচামাল ক্রয় এবং কারখানাতে সেই মালটা ইস্যু, এই সংক্রান্ত তথ্যাবলী দেওয়া আছে। মনে রাখবেন কাঁচামাল যখন ক্রয় করবেন সেটাকে আমরা যোগ করব, আর যখন ইস্যু করা হবে সেটাকে আমরা বিয়োগ করব বা বাদ দিব উদ্বৃত্ত নির্ণয় করার সময়। প্রশ্নের মধ্যে মে মাসের 1 তারিখে বলছে প্রারম্ভিক মজুদ এর পরিমাণ
কত 1200 একক, আর প্রত্যেকটার মূল্য হচ্ছে 4 টাকা করে। 4 টাকা করে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। 5 তারিখে বলছে কাঁচামাল ক্রয় 5 টাকা দরে ক্রয় করছেন 1000 একক। তারপরে 10 তারিখে গিয়ে আপনি হচ্ছে কারখানার জন্য মাল ইস্যু করছেন, ইস্যু এর পরিমাণ কত 500 একক ইস্যু করা হয়েছে। তাহলে এই 500 একক মূল্য তো দেওয়া নাই, মূল্য কোনটা আগের যে মূল্য ছিল সেই মূল্যই আপনি এখানে বসাবেন। তারপরে 20 তারিখে আবার নতুন করে কাঁচামাল ক্রয় করা হয়েছে, কাঁচামাল ক্রয় এর পরিমাণ কত 60 টাকা দরে হচ্ছে 800 একক। আর লাস্টে গিয়ে বলে দেওয়া আছে হচ্ছে আরও একটা ইস্যুর পরিমাণ কত 900 একক। জাস্ট সহজ কথা, প্রারম্ভিক মজুদ আর ক্রয়ের পরিমাণ দুইটা দেওয়া আছে, ইস্যু দেওয়া আছে দুইটা। বেশ সহজ একটা অঙ্ক, খুব একটা জটিল কিছু না। প্রশ্নে শুরুতে ক নাম্বারে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা আছে। বিক্রয় করার জন্য রেডি আছে কত টাকার পণ্য, সেই মূল্যটা বের করব। একটু ছক এঁকে ফেলেন, ছক আমার এখানে অলরেডি আঁকা আছে, আপনারা একটু ছকটা আঁকেন। আসেন আমরা এই কোশ্চেনটা সবাই মিলে সমাধান করি। বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় নির্ধারণ করতে চাই আমরা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ধারণ করার জন্য বোর্ডে আমাদের যে ছক দেওয়া আছে এই ছকটা সবাই ফলো করবেন। ছক খেয়াল করে দেখেন, ছকের মধ্যে আমরা প্রথমে লিখব তারিখ, বিবরণ, একক, দর, টাকা। তো তারিখের ক্ষেত্রে শুরুতে আমাদের প্রারম্ভিক মজুদ যেটা সেটার পরিমাণ দিয়ে শুরু করব। আমি লিখতেছি, আমার সাথে সাথে আপনারা লিখে নেন। 2023 মে মাসের হচ্ছে 1 তারিখ, 2023 মে মাসের 1, এই সময়ে আমরা লিখব হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ এর পরিমাণ। প্রারম্ভিক মজুদ একক, কত একক? প্রারম্ভিক মজুদ হচ্ছে 1200 একক। এককের পরিমাণ হচ্ছে 1200, যার প্রত্যেকটার দর বা দাম কত 4, দর হচ্ছে 4। এই 1200 আর 4 গুণ করব, তাহলে টাকার পরিমাণ আসবে কত 4800। প্রারম্ভিক মজুদের সাথে আর যেই দুইটা তারিখের ক্রয়ের পরিমাণ দেওয়া, 5 তারিখে একটা ক্রয় করছেন আর 20 তারিখে একটা ক্রয় করছেন, এই দুটা ক্রয়ের পরিমাণ লিখে যোগ করলেই অঙ্কের অ্যান্সার চলে আসবে। বেশ সহজ। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদের সাথে জাস্ট ক্রয়গুলোকে যোগ করে দিতে হবে। আসেন দ্রুত আমরা সবাই লিখে ফেলি। 1 তারিখের পরে মে মাসের 5 তারিখ, 5 তারিখে আমাদের ক্রয়, 5 তারিখের পরে আরেকটা ক্রয় কত 20 তারিখে, 5 তারিখের একটা 20 তারিখের একটা, দুইটা ক্রয়ের পরিমাণ লিখব আমরা। তাহলে 5 তারিখের ক্রয় ছিল 1000 একক, ক্রয়ের পরিমাণ 1000, আর দর দেওয়া আছে কত 5 টাকা করে। তাহলে 1000 ইন্টু হচ্ছে 5, টাকার পরিমাণ আসলো 5000। তারপরে আরেকটা ছিল 20 তারিখের ক্রয়, 20 তারিখের একক হচ্ছে 800, দর হলো 60 টাকা করে। তাহলে 800 একক, দর হচ্ছে 7, 800 আর 7 গুণ করব, 7 8 56, মানে হচ্ছে 5600। অনেকে আমরা এই ক্যালকুলেশনটাও ক্যালকুলেটর দিয়ে করতে চাই, একটু মুখে মুখে করবেন, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। যোগ বিয়োগটা করতে আপনি দ্রুত সমাধান করে ফেলতে পারবেন। আসেন এখান থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মোট পরিমাণটা নির্ধারণ করি। তাহলে মোট একক কত 1200, 1000 আর হচ্ছে 800, তাহলে মোট এককের পরিমাণ হচ্ছে 3000 একক। এই 3000 একক আর এর মোট টাকার পরিমাণ জাস্ট যোগফলটা নির্ণয় করতে হবে। 4800, 5000, 5600, তিনটার যোগফল করেন। তিনটার যোগফল করে দেখেন মোট কত আসে। তিনটার যোগফল সানজিদা ইসলাম 10605। না স্যার, আপনার উত্তরটা ভুল, 10605 টাকা না। তিনটার অ্যামাউন্ট যোগ করলে কত আসে 10000, 14000, 15400 টাকা হয়। আমার হিসাবে আসে হচ্ছে 15400। বাকিরা একটু হিসাব করে জানাবেন ঠিক আছে কিনা। 15400। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণটা হবে 3000 একক আর পরিমাণ হচ্ছে 15400 টাকা। 15400 টাকা। সবাই ঠিক আছে কি না বলেন, ঠিক আছে কি না? 15400 টাকা সবাই করতে পারছেন কি না? শেষ হয়েছে কি না? শেষ করতে পারছি স্যার। ওকে, আসেন সামনে যাই, আমরা পরবর্তী অংশটা করব। খ নাম্বার অংশ আমাদেরকে খ নাম্বারে বের করতে বলছে ফিফো পদ্ধতির মাল খতিয়ান, আর গ নাম্বারে হচ্ছে ভারযুক্ত পদ্ধতির মাল খতিয়ান। ম্যাক্সিমাম পরীক্ষাতে খ এবং গতে এই বিষয় দুইটাই নির্ণয় করতে বলা হয়।
ওকে, খ নাম্বার প্রশ্নের জন্য আমাদের এই রকমের একটা ছক আঁকতে হবে। ছকটা একটু দেখেন, যারা যারা আগে করছেন মজুদ পণ্যের হিসাব রক্ষণ তাদের কাছে ছকটা নতুন কিছু না, আর যারা প্রথমবার দেখতেছেন বিশেষ করে এইচএসসি 27 ব্যাচের ছোট্ট বাচ্চা কাচ্চা যারা আছেন তারা এই রকমভাবে একটা ছক আঁকতে হয়। আমরা যখন ফিফো পদ্ধতি অথবা ভারযুক্ত গড় পদ্ধতি অথবা লিফো পদ্ধতিতে যখন মাল খতিয়ান করব এই রকমের ছক থাকবে। ছকের মধ্যে খেয়াল করেন প্রথম অংশটা হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে বিবরণ, আর তারপরে হচ্ছে ক্রয়ের জন্য, ইস্যুর জন্য, উদ্বৃত্তের জন্য, আর প্রত্যেকটাতেই পরিমাণ, দর, টাকা। পরিমাণ একক, দর মানে প্রত্যেক এককের মূল্য, আর এই দুটার গুণফল টাকার পরিমাণটা আসবে। ক্রয়ের ঘরে বসাবেন, ইস্যু যখন করবেন ইস্যুর ঘরে বসাবো, আর ক্রয় থেকে ইস্যু বাদ দিলে উদ্বৃত্তের পরিমাণ চলে আসবে। এই হলো আমাদের অঙ্ক করার ফরম্যাট বা অঙ্ক করার নিয়ম। আমরা আসেন প্রথমে এই খ নাম্বার প্রশ্নে যে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান করতে বলা আছে এইটা আমি বোর্ডে করে দিচ্ছি, আপনারা দেখে দেখে আমার সাথে সাথে একটু খাতার মধ্যে দয়া করে তুলবেন। ওকে, আসেন শুরু করি। প্রথমে তারিখ 2023 মে মাসের 1 তারিখ, 2023 মে মাসের 1। এখানে বিবরণের ঘরে আমরা লিখব হচ্ছে প্রারম্ভিক মজুদ আমাদের অঙ্কের মধ্যে দেওয়া ছিল, জাস্ট আমার দেখে দেখে খাতার মধ্যে তুলে ফেলেন, দেন অঙ্কের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন। দ্রুত একটু খাতার মধ্যে তুলবেন। প্রারম্ভিক মজুদ এই পরিমাণটা কোথায় লিখব? ক্রয়ের ঘরে না, ইস্যুর ঘরেও না, সরাসরি উদ্বৃত্তের ঘরে গিয়ে আপনি পরিমাণটা লিখবেন। তাহলে প্রারম্ভিক মজুদ আমাদের কত একক দেওয়া ছিল প্রশ্নে? 1200 একক, 1200 একক, যার প্রত্যেকটার মূল্য ছিল হচ্ছে স্যার 4 টাকা করে। তাইলে এর পরিমাণ টাকায় আসবে 4800। তাহলে প্রারম্ভিক মজুদ সরাসরি নিয়ে যাবেন আপনি হচ্ছে উদ্বৃত্তের ঘরে, লিখলাম। তারপরে এবার আমরা লিখতে চাই হচ্ছে 10 তারিখের লেনদেন, মে মাসের 10। তারপরে হচ্ছে মে মাসের 10 তারিখ, মে মাসের 10 তারিখে গিয়ে মে মাসের 5 তারিখ, 10 তো না 5, মে মাসের 5 তারিখ, মে মাসের 5 তারিখ। এই 5 তারিখে হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছিল। মে মাসের 5 তারিখে হচ্ছে পণ্য ক্রয়, মে মাসের 5 পণ্য ক্রয় পরিমাণ দেওয়া ছিল 1000 একক, যার প্রত্যেকটার মূল্য 5 করে দেওয়া ছিল, অর্থাৎ পরিমাণ হবে হচ্ছে 5000 টাকা। তাহলে যখন ক্রয়ের ঘরের মধ্যে পরিমাণ, দর আর গুণফল হচ্ছে টাকার পরিমাণ আসবে। এবার এই পরিমাণটা আমরা নিয়ে বসাবো কোথায়? উদ্বৃত্তের ঘরে। উদ্বৃত্তের ঘরে লেখার ক্ষেত্রে আপনাকে ভালো মতো বুঝতে হবে, এখানে যখনই আপনি উদ্বৃত্ত লিখবেন তখন টাকার পরিমাণগুলো আলাদা আলাদা করে কিন্তু নিয়ে বসাইতে হবে। যেমন উদ্বৃত্ত আগে ছিল কত? আগে ছিল 1200 একক, 4 টাকা করে, গুণফল ছিল কত? 4800। নতুন যেইটা ক্রয় করছেন সেটা এর নিচের ঘরে লিখবেন, একই ঘরে দুইটা অ্যামাউন্ট লিখব। তাহলে ক্রয় 1000 একক, লিখে নেই ক্রয়ের কালার সবুজ। আচ্ছা, 1000 একক, মূল্য ছিল কত করে? 5। তাইলে আমাদের মোট পরিমাণ আসবে হচ্ছে 5000। তাইলে উদ্বৃত্তের ঘরে 1200 টাকা করে 1200 একক 4 টাকা করে, আর 1000 একক হচ্ছে 5 টাকা করে। যখন আপনি ইস্যু করবেন, দেখেন পদ্ধতিটার নাম কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, ফিফো পদ্ধতি। তাহলে আগের যে মালটা উদ্বৃত্তে আছে ইস্যুর সময় কিন্তু ওই মালটাই চলে যাবে, মূল্য হিসেবে ওই পরিমাণটা আপনাকে লিখতে হবে। খেয়াল করেন আমাদের প্রশ্নের মধ্যে মে মাসের 5 তারিখের পরবর্তী লেনদেনটা হচ্ছে মে মাসের 10 তারিখের। মে মাসের 10 এইখানে হচ্ছে মাল ইস্যু করা হয়েছে। একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করবেন, এই জায়গাটা যদি বুঝে ফেলেন তাহলে একদম সহজ অঙ্ক এটা। মাল ইস্যু করা হয়েছে 10 তারিখে। 10 তারিখে ইস্যুর পরিমাণ ছিল কত? 10 তারিখে ইস্যুর পরিমাণ ছিল হচ্ছে 500 একক। ইস্যুর পরিমাণ হচ্ছে 500 একক। এখন দাম কত করে লিখবেন? দেখেন এই যে 500 একক আপনি ইস্যু করতেছেন, যেহেতু পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমাদের এই যে প্রথম যে 1200 একক ছিল এখান থেকে নিচ্ছি কত একক? আমরা 500 একক। আর এই 1200 এককের মূল্য কত করে? 4 করে। তাহলে এই 500 এককের মূল্য 4 করে হবে, 500 × 4, টাকার পরিমাণ আসবে হচ্ছে 2000।
টাকার পরিমাণ হবে হচ্ছে 2000। ঠিক আছে, এটা আমরা ইস্যু করলাম, তাইলে 1200 একক থেকে নিয়ে আসছি কত, আমরা 500 একক ইস্যু করে দিছি। উদ্বৃত্ত থাকলো কত, 1200 থেকে এই 500কে বিয়োগ করি। 1200 থেকে যখন আপনি এই 500 বিয়োগ করবেন, তখন দেখেন এই 1200 থেকে 500 বিয়োগ করলে থাকতেছে কত, 700 একক, যার প্রত্যেকটার মূল্য 4 টাকা করে। তাহলে 700 ইন্টু 4, 4 সাথে 2800। তাহলে এই যে 1200 একক পণ্য, এইখান থেকে আমরা ইস্যু করছি 500 একক, আর আমাদের উদ্বৃত্ত রয়ে গেছে কত, 700। যে 1000 একক আপনি ক্রয় করছিলেন, এখানে কিন্তু হাত দেওয়া লাগে নাই, তাহলে ওইটা যেভাবে ছিল সেইভাবেই আপনি বসাই দিবেন উদ্বৃত্তের ঘরে। 1000 ইন্টু হচ্ছে 5, পরিমাণ কত হলো, 5000। দেখেন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা, আমরা ক্লিয়ার হইতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা এই বিষয়টা। 1200 একক থেকে 500 একক ইস্যু হয়ে গেছে মাইনাস, তাহলে অবশিষ্ট থাকলো কত, আর 700। এই 1200 এককের মূল্য হচ্ছে 4 টাকা করে, এই 700 এককের মূল্য দেখানো হচ্ছে কত করে, 4 করে। আর যেই ক্রয়ের 1000 একক ছিল সেটা যেভাবে আছে সেভাবেই আমরা বসাই দিলাম, ঝামেলা শেষ। তারপর মে মাসের 10 তারিখের পর আমাদের আরও একটা লেনদেন, মে মাসের কোন তারিখের, মে মাসের তারিখটা হচ্ছে আমাদের, মে মাসের তারিখটা হচ্ছে পরবর্তীতে 20 তারিখ। 10 তারিখের পরবর্তী লেনদেন হচ্ছে মে মাসের 20। মে মাসের 20 ওই তারিখে আপনার হচ্ছে ক্রয়, মে মাসের 20 ওই তারিখে ক্রয়ের পরিমাণ, ক্রয়ের একক ছিল আপনার 800 একক, পরিমাণ ছিল 60 টাকা করে, 5600, 5600 নতুন করে ক্রয় করলাম। এবার এটাকে উদ্বৃত্তের ঘরে নিয়ে বসাইতে হবে। উদ্বৃত্তের ঘরে যখন বসাবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, প্রথমে যেই 700 একক ছিল সেটা নিয়ে আসলাম, 700 একক 4 টাকা করে, পরিমাণ হয় 2800। তারপরে আগের যেই আমাদের ছিল ক্রয় 1000 একক, সেই পরিমাণটা লিখলাম 5 টাকা করে, 5000। এইবার আমরা নিয়ে আসব নতুন আমরা যে 800 একক ক্রয় করেছি সেই পরিমাণটা লিখব তার পরবর্তীতে। তাই এখানে হচ্ছে 800 একক 60 টাকা করে, 5600, 5600। তাহলে আমাদের এখানে উদ্বৃত্তের ঘরে মোট 3টা ফিগার বসতেছে, আগের প্রারম্ভিক মজুদ থেকে আসা উদ্বৃত্ত, আগের ক্রয় এবং হচ্ছে নতুন ক্রয়। সর্বশেষ যেটা করব আমরা, মে মাসের 30 তারিখ, মে মাসের 30 তারিখ এখানে গিয়ে আমাদের ইস্যু হয়েছে, মে মাসের 30, এখানে আরও কিছু ইস্যু, এই ইস্যুটা খেয়াল করেন, তাহলে আপনার কনসেপ্ট আরও ভালো মতো ক্লিয়ার হবে। মে মাসের 30 তারিখে মোট ইস্যুকৃত পণ্যের পরিমাণ, মে মাসের 30 তারিখে মোট ইস্যুকৃত পণ্যের পরিমাণ হচ্ছে 900 একক। এবার এই 900 এককের হিসাবটা কিভাবে মিলানো হবে সেইটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মে মাসের 30 তারিখে মোট ইস্যুর পরিমাণ হচ্ছে 900। এই 900 এককের মধ্যে আমরা প্রথমে এখানে যে 700 একক আছে সেখান থেকে নিয়ে আসব টোটাল 700 একক, নিয়ে আসলাম টোটাল 700, যার পরিমাণ 4 করে, 2800। বাট আমাদের যেহেতু একক হচ্ছে 900 একক, আমরা প্রারম্ভিক থেকে 700 একক নিয়ে আসতে পারছি, তাহলে পরবর্তী আরও যে 200 একক লাগবে সেই 200 একক নিব হচ্ছে এই 1000 একক থেকে। পরবর্তী যে ক্রয় 1000, সেখান থেকে নিয়ে আসব আরও 200 একক। এই যে 1000 একক সেখান থেকে নিচ্ছি কত, 200, তাহলে মূল্য কত করে হবে, 5 টাকা। 200 ইন্টু 5, তাহলে টাকার পরিমাণ কত হয়, 1000 টাকা। এই হলো আমাদের ইস্যুর পরিমাণ, আমরা লিখে ফেললাম। 700 আর 200 মোট কত একক, 900 একক। আসেন এবার উদ্বৃত্তের জায়গাটা বুঝি। উদ্বৃত্তের জায়গাতে এই যে আপনার 700 একক ছিল, এই 700 একক পুরাটাই তো আপনি ইস্যু করছেন, তাহলে এই প্রথম লাইন অমিট হয়ে যাচ্ছে, পুরাপুরি বাতিল, এটা আর লিখতে হবে না, শেষ। তারপর 1000 একক যেটা ছিল, সেই 1000 একক থেকে আপনি নিয়ে আসছেন কত, 200 একক, তাহলে ওই 1000 একক থেকে আপনার থাকতেছে অবশিষ্ট 800। 1000 একক থেকে অবশিষ্ট হচ্ছে 800, আর এখানে নিয়ে আসছিলাম হচ্ছে 200। তাহলে 800 একক প্রত্যেকের মূল্য হবে 5 করে, তাহলে কত আসে, 4000 টাকা। আর আগের যে 800 একক ক্রয় ছিল সেটা যা আছে তাই, 800 ইন্টু 7, 5600,
তাহলে প্রথম যে প্রারম্ভিক মজুদের লাইনটা ছিল সেটা আর লেখা লাগতেছে না, সেটা যেহেতু আমরা ইস্যু করে দিছি ওইটা আর উদ্বৃত্ত অংশে থাকবে না। তাহলে উদ্বৃত্ত অংশে মোট পরিমাণ শেষ পর্যন্ত কত থাকতেছে খেয়াল করেন, আমাদের উদ্বৃত্ত মোট থাকতেছে কত 800 কত 1600 একক, আর এই 1600 একক এর মূল্য হচ্ছে কত 4000 আর 5600 অর্থাৎ 9600। তাহলে উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে 9600 টাকা, একক হবে হচ্ছে 1600 একক। এই হলো আমাদের ফিফো পদ্ধতির মাল খতিয়ানের অঙ্ক, ফার্স্ট ইন ফার্স্ট আউট শেষ। এবার কারো কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা সেটা চাইলে আমাকে একটু আপনারা জানাইতে পারেন, কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে, সবাই এ পর্যন্ত বুঝে উঠতে পারছেন কিনা শেষ। তাহলে খেয়াল করতে হবে উদ্বৃত্তের পরিমাণটা লেখার সময় কতটুকু ইস্যু করতেছেন আর অবশিষ্ট কতটুকু থাকতেছে, এবং প্রত্যেকটার সাথে যেই দর সেই পরিমাণটা বুঝে শুনে আপনাকে লিখতে হবে। দর যদি উল্টা পাল্টা লেখেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে স্যার। দেখেন করতে পারছে কিনা সবাই, শেষ করতে পারছে কিনা। তাহলে আমাদের উত্তর যেটা হবে, উত্তর হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্তের পরিমাণ থাকতেছে কত 1600 একক, টাকায় হবে 9600। বাট যেহেতু এটা দুইটা ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের, এখানে দর লিখতে হবে না, দরের পরিমাণ এখানে লেখা লাগবে না, জাস্ট একক আর হচ্ছে টাকার পরিমাণটা লিখলেই কাজ শেষ। আফরিন স্নিগ্ধা আরেকবার বুঝান। স্যার আরেকবার যদি বুঝাইতে হয় তাহলে প্রথম থেকে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রারম্ভিক মজুদ অংশটা নিয়ে আশা করি আপনার ঝামেলায় পড়ার কথা না, ঝামেলায় পড়ার কথা না। নতুন করে যেই 5 তারিখের ক্রয় সেখানেও ঝামেলায় পড়ার কথা না। দেখেন এখানে যে 1200 একক পণ্য প্রারম্ভিক ছিল, এইটা পরবর্তীতে গড় এখানে সেম পরিমাণ হিসেবে আসছে। যখন আপনি ক্রয় করছেন পুরোপুরি ক্রয়ের পরিমাণটা এখানে উদ্বৃত্তের ঘরে এনে আপনি বসাইছেন। তাহলে প্রারম্ভিক আর হচ্ছে ক্রয় এই দুই লাইনে সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা স্টার্ট হয় যেখান থেকে, সেটা হচ্ছে এই ইস্যুর জায়গা থেকে আপনি হয়তোবা সমস্যায় পড়লেও পড়তে পারেন। আমি ভালো মতো বুঝাই দিচ্ছি, আরেকবার খেয়াল করেন। ইস্যু মে মাসের 10 তারিখে আপনি ইস্যু করছেন কত 500 একক। এই 500 একক পদ্ধতি যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এই 500 একক আপনি ইস্যু করতেছেন, কমে যাচ্ছে। তাহলে 500 একক কোন জায়গা থেকে নিয়ে আপনি দিবেন? প্রারম্ভিক মজুদ যে 1200 একক ছিল ওইখান থেকে আমরা প্রথম এই 500 একক মাল ইস্যু করে দিচ্ছি, চলে যাচ্ছে। তাইলে 1200 থেকে 500 একক ইস্যু করলাম, এই 1200-র দাম 4 টাকা করে, এই 500-রও দাম হবে 4 করে। তাহলে এবার উদ্বৃত্ত নির্ণয়ের জায়গাটা 1200 একক থেকে 500 একক যদি ইস্যু করেন তাহলে উদ্বৃত্ত অবশিষ্ট থাকে কত 700 একক, মূল্য কত করে হচ্ছে 4 করে। তাহলে 700 একক, আর আগের যেই ক্রয়ের একক উদ্বৃত্ত রয়ে গেছে এ তো আর আমরা এখনও বিক্রি করি নাই, তাহলে এই পরিমাণটা যা ছিল সেইভাবেই এনে আপনি বসাই দিবেন, শেষ। উদ্বৃত্ত 700 আর হচ্ছে 1000। পরবর্তীতে আবার নতুন যখন আপনি আরও একটা পণ্য ক্রয় করলেন, তাহলে এবার উদ্বৃত্তের ঘরে কিন্তু 3 ধরনের পণ্য আছে। প্রারম্ভিক থেকে রয়ে গেছিল 700, আগের ক্রয় করা 1000, আর এই নতুন ক্রয় করা কত, এই হলো আপনার 800। তাই এই লাইনটাতে আপনাকে মোট 3টা উদ্বৃত্ত লিখতে হচ্ছে, 3টা উদ্বৃত্ত। এই ঘরটা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ। প্রারম্ভিক মজুদ থেকে রয়ে যাওয়া 700, আগের ক্রয় করা 1000, আর নতুন ক্রয় করা হচ্ছে 800। তারপর শেষ তারিখে, মাসের শেষ তারিখে আমরা ইস্যু করছি, ইস্যু করলাম মানে মাইনাস হয়ে যাবে, উদ্বৃত্ত কমে যাবে। 30 তারিখে ইস্যুর পরিমাণ প্রশ্নে বলা আছে 900 একক। প্রশ্নে 900 একক বলা থাকলেও আমরা সরাসরি এখানে 900 একক একবারে লিখতে পারতেছি না, কারণ যেহেতু পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউটে আমার উদ্বৃত্ত প্রথম উদ্বৃত্ত আছে কত 700। তাহলে এখান থেকে আমি 700 নিয়ে আসলাম, 700 দিয়ে তো উত্তর মিলবে না, 700-র সাথে আরও লাগবে কত, আরও বাকি 200। তাই এই বাকি 200 নিব কোন জায়গা থেকে, পরবর্তী 1000 একক থেকে। তাই এই 700-র দাম হচ্ছে 4 করে, 700-র দাম হচ্ছে 4, কিন্তু 1000 থেকে যেই 200 একক পণ্য আপনি আনতেছেন সেই 1000-এর মূল্য হচ্ছে 5 টাকা করে। তাই এই 200-র মূল্য আপনাকে 5 করে লিখতে হবে,
ঠিক আছে। এবার আসেন উদ্বৃত্ত অংশে যাই। স্যার উদ্বৃত্ত অংশে এই যেই 704/2800 এই লাইনটা আর আমরা কন্টিনিউ করব না, কারণ এই 700 একক পুরোপুরি আমরা ইস্যু করে দিছি। সো এই 700 এককের কাহিনী শেষ। তাহলে এবার 1000 একক থেকে নিছিলাম 200 একক, ওইখানে অবশিষ্টের পরিমাণ কত? এই হলো 800, 5 করে গুণ 4000 টাকা, এবং নতুন যে ক্রয় করছিলাম 800 সেই পরিমাণে আমাদের হাত দেওয়া লাগে নাই, সেইটা আমাদের উদ্বৃত্তের মধ্যে রয়ে যাবে। তাইলে লাস্টের আগের লাইনে আপনার দুইটা উদ্বৃত্ত লিখবেন। ওকে, এবার যেহেতু অঙ্ক শেষ, আর কোনো কিছু আইটেম দেওয়া নাই, উদ্বৃত্তের যোগফলটা নামাই দিলেই হবে। দরের যোগফল আসবে না, যোগফল আসবে হচ্ছে এককের 800, 800, 1600 একক এবং পরিমাণ 4000, 5600, 9600 টাকা। আশা করি ক্লিয়ার। আফরিন স্নিগ্ধা, আশা করি বুঝতে পারছি। ওকে স্যার, আসেন পরবর্তী নিয়মের অঙ্ক আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেই। এই নিয়মে আমরা হচ্ছে ফিফো পদ্ধতি করলাম। ফিফো পদ্ধতির পরে এবার আসেন গ নাম্বার প্রশ্নে যেটা আপনাকে করতে বলা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। এই ভারযুক্ত গড় পদ্ধতির অঙ্ক আজকের ক্লাসে করব না পরবর্তী ক্লাসে করব? আজকের ক্লাসে একটা অঙ্ক করে ফেলি আমরা, একটু সময় লাগলেও আমরা মনে হয় এই অঙ্কটা শেষ করে ফেলা উচিত, কারণ আমাদেরই তো একটু পরে ক্লাস, ফিনান্স সেকেন্ড পেপার ক্লাস যেহেতু আমি নিব, আমরা আর 10 মিনিট ক্লাসটা একটু বেশি নেই, তারপরে গিয়ে আমরা ফিনান্স ক্লাস শুরু করব। ঠিক আছে, ফিনান্স ক্লাস আমরা 10 মিনিট পরেই শুরু করব। আমরা ভারযুক্ত গড় পদ্ধতির অঙ্কটা শুরু করে দিতে চাই। ভারযুক্ত গড় পদ্ধতি জাস্ট আগের নিয়মেই আপনাকে ছক আঁকতে হবে। সবাই দ্রুত ছকটা এঁকে ফেলেন, দ্রুত খাতার মধ্যে ছকটা এঁকে ফেলেন। আমরা গ নাম্বার প্রশ্ন ভারযুক্ত গড় পদ্ধতি করব। ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি প্রথমে আমরা হচ্ছে প্রারম্ভিক মজুদ লিখে ফেলি। আপনারা ছক এঁকে শুরু করেন, আমার সাথে সাথে ছক এঁকে শুরু করেন। 2023 মে মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ, মে মাসের 1, এখানে হচ্ছে প্রারম্ভিক মজুদ। বিবরণের ঘরে প্রথমে লিখব আমরা প্রারম্ভিক মজুদ, আর প্রারম্ভিক মজুদের টাকা সরাসরি উদ্বৃত্ত অংশে গিয়ে লিখতে হবে। ওকে, পরবর্তী ক্লাসে আফরিন স্নিগ্ধা, আচ্ছা পরবর্তী ক্লাসে বুঝে নিয়েন, আগে অঙ্কটা খাতার মধ্যে তুলে রাখেন, খাতায় অঙ্কটা তুলে রাখেন, কারণ পরবর্তী ক্লাসের আসার আগে আরও কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। নিয়মটা একটু খেয়াল করেন, আশা করি খুব একটা কঠিন মনে হবে না, তারপরও খাতার মধ্যে তুলে রাখেন। যদি এখন না বুঝেন পরবর্তীতে নিজে নিজে করলে আশা করি বুঝতে পারবেন। জাস্ট তুলে রাখেন খাতার মধ্যে। পরিমাণ কত একক ছিল? প্রারম্ভিক মজুদ এর পরিমাণ দেওয়া ছিল হচ্ছে 1200 একক। প্রারম্ভিক মজুদ 1200 একক, আর আমাদের দর ছিল হচ্ছে 4 টাকা করে। 1200 × 4 গুণ করলে টাকার পরিমাণ 4800। প্রারম্ভিক, এটা সহজ লিখছি স্যার। জিহাদ আহমেদ, স্যার আজকে থাক, আরও একজন আজকে থাক। স্যার একটু কষ্ট করে লিখে ফেলেন কষ্ট করে, পরে পড়তে তো অনেক পরে হয়ে যাবে, করে রাখেন, একটু কষ্ট হইলেও লিখে ফেলেন খাতার মধ্যে। লিখছি মে মাসের 1 তারিখের প্রারম্ভিক। ওকে, প্রারম্ভিকের পরে যেটা লিখবো আমরা সেটা হচ্ছে আমাদের ক্রয়ের পরিমাণ। মে মাসের 1 তারিখের পরে লেনদেন হচ্ছে মে মাসের 5, এখানে হচ্ছে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে। ক্রয়ের পরিমাণ আপনাদের জাস্ট খাতার মধ্যে লিখতে হবে, কষ্ট যা করার যোগ বিয়োগ গুণ ভাগ আমি করে দিচ্ছি, আপনারা শুধু লিখে রাখেন। ক্রয়ের পরিমাণ মে মাসের 5 তারিখে ক্রয়ের পরিমাণ ছিল হচ্ছে 1000 একক, আর দর ছিল হচ্ছে 5 টাকা করে, অর্থাৎ টাকার পরিমাণে আসবে হচ্ছে 5000 টাকা। এখানে একটা মজার ব্যাপার হবে এখন উদ্বৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে। দেখেন আমরা যখন ফিফো পদ্ধতি করছিলাম, প্রারম্ভিকেরটা আলাদা করে লিখছিলাম, আবার ক্রয়ের উদ্বৃত্তটাও কিন্তু আলাদা করে লিখছিলাম। কিন্তু আমরা যখন ভারযুক্ত গড় পদ্ধতি করব, তখন যতবারই আমাদের পণ্য ক্রয় করা হবে, যতবারই আমরা পণ্য ক্রয় করব, ততবার আমরা হচ্ছে নতুন করে ভার নির্ণয় করব। নতুন করে ভার বা নতুন করে দাম যেটা হয় সেটা গড় আমরা নির্ণয় করে রাখব। তাহলে নতুন করে উদ্বৃত্ত নির্ণয়ের সিস্টেমটা একটু খেয়াল করেন, দেখেন সিস্টেমটা হচ্ছে এই। দেখেন আমাদের আগে পরিমাণ ছিল কত, এখানে 1200, আর নতুন করে ক্রয় করলাম কত, 1000।
1000 আর 1200 কত 2200 একক। টাকার পরিমাণগুলো দেখেন, এখানে টাকার পরিমাণ 5000, এখানে টাকার পরিমাণ 4800। আমরা টাকার পরিমাণ দুইটাকে যোগ করব। টাকার পরিমাণ দুইটা 4800 আর হচ্ছে 5000, এইটা আপনি ক্যালকুলেটারে যোগ করেন। ক্যালকুলেটর আমার লাগবে না, আমি মুখে মুখে করি 9800। এটা কিন্তু অঙ্কের বাইরে আলাদা করে রাফ করতেছি আমরা। তাহলে টাকার পরিমাণ দুইটা যোগ করলাম, টাকার পরিমাণটাকে জাস্ট এই এককের পরিমাণ দ্বারা ভাগ দিব। একক হচ্ছে 1000 আর হচ্ছে 1200, মোট কত 2200। তাহলে এই 9800 টাকাকে 2200 দিয়ে ভাগ দিব আমরা, 2200 দিয়ে। 9800কে ভাগ করব 2200 দিয়ে। 9800কে 2200 দিয়ে ভাগ, 9800কে 2200 দিয়ে ভাগ করলে আপনার নতুন একটা দর সৃষ্টি হবে, নতুন একটা দর সৃষ্টি হবে, এবং সেই দরের পরিমাণটাই আপনি হচ্ছে নতুন করে লিখে রাখবেন। দেখেন তাহলে আমাদের মোট পরিমাণ কত আসতেছে 1000 আর ছিল 1200, মোট কত 2200। 2200 টাকার পরিমাণ মোট কত 9800। এই 9800কে 2200 দিয়ে ভাগ করে নতুন যে দরটা হবে সেইটাই আপনাকে খাতার মধ্যে লিখে নিতে হবে। একটু ক্যালকুলেটারে করবেন। 9800কে 2200 দিয়ে ভাগ করেন, 9800কে 2200 দিয়ে ভাগ করলে এই মানটা সম্ভবত আসার কথা 4.4, তারপরে 55, 3 ঘর পর্যন্ত মান নেওয়া আছে, লিখলাম আমরা 4.455। দেখেন এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন কিনা। এই যে নতুন দামটা বের করা হলো, এইটা এই 9800কে 2200 দিয়ে ভাগ করে এই পরিমাণটা লিখে নিতে হবে আমাদের। এবং আমাদের ভারযুক্ত গড় পদ্ধতির ঝামেলাটাই হচ্ছে এই জায়গাটাতে। এবং এখানে যখন উদ্বৃত্ত নির্ণয় হবে, টাকা আলাদা আলাদা করে না একসাথেই আপনাকে বসাইতে হবে। ওকে, এটা যদি আমাদের লেখা হয়ে থাকে, তারপরে আসেন মে মাসের 5 তারিখের পরে আমরা যাই মে মাসের 10 তারিখের লেনদেন। মে মাসের 10 তারিখে হচ্ছে ইস্যুকৃত পণ্য, ইস্যু করা হয়েছে, ইস্যুর ঘরে লিখতে হবে ইস্যুকৃত পণ্যের পরিমাণ হচ্ছিল 500 একক, ইস্যুর পরিমাণ 500। যখন আপনি ইস্যু করবেন তখনকার দাম আর কষ্ট করে বের করতে হবে না, আগের যেই দামটা ছিল সেই পরিমাণটাই আপনি লিখে দিবেন। তাহলে এই 500 একক মূল্য হবে হচ্ছে 4.455, 4.455 গুণ করলে যেটা আসবে সেই পরিমাণটাই আপনাকে লিখে নিতে হবে। টাকার পরিমাণ হবে 2228। চাইলে আপনি ক্যালকুলেটারে গুণ করে পরে মিলায় নিয়েন। আসেন উদ্বৃত্তের ঘরে যাই। উদ্বৃত্তটা কীভাবে বের করব? উদ্বৃত্ত, আগের উদ্বৃত্ত 2200, সেখান থেকে ইস্যু করা হয়েছে 500, বিয়োগ করি। 2200 থেকে 500 বিয়োগ করলে থাকে কত 1700। এই 1700 একক প্রতি মূল্য কত, আগের যে মূল্য সেই মূল্যই বসাবো 4.455, জাস্ট গুণ করব, উদ্বৃত্ত চলে আসবে। এখানে ভারযুক্ত গড় পদ্ধতির ঝামেলাটা হচ্ছে জাস্ট ভারের পরিমাণটা যদি আপনি নির্ণয় করে রাখতে পারেন তাইলে জাস্ট গুণ করে টাকার পরিমাণ বসাবেন। ফিফো পদ্ধতির মতো আলাদা আলাদা করে আপনাকে বসাইতে হচ্ছে না। এখানে পরিমাণটা হবে হচ্ছে 7,572, 7,572 ইস্যুর পরিমাণ। ওকে, তারপরে আমরা আরও একটা ক্রয় দেখব মে মাসের পরবর্তী তারিখ। মে মাসের পরবর্তী তারিখটা হচ্ছে 20, মে মাসের 20 তারিখ। ওইখানে আরও কিছু পণ্য ক্রয়। মে মাসের 20 তারিখে ক্রয়ের পরিমাণ দেওয়া ছিল 800 একক, যার মূল্য ছিল 60 টাকা করে, 5600। এই যখন আপনি নতুন করে ক্রয় করবেন তখন গিয়ে আবার একটা ভার আপনাকে নির্ণয় করে নিতে হবে। কিভাবে করবেন দেখাই দিচ্ছি। দেখেন আগের উদ্বৃত্ত ছিল কত 1700, নতুন করে ক্রয় করলাম কত 800, তাহলে দুটাকে যোগ করি 1700 আর 800 কত হয় 2500, 2500 একক। মূল্য, এখানে মূল্য 5600, এখানের মূল্য 7572, তাহলে 7572 এর সাথে এই 5600কে আপনি যোগ করে দিবেন, 5600কে যোগ,
দুইটাকে যদি আমরা যোগ করি আমাদের টাকার পরিমাণ কত হয়, এখানে টাকার পরিমাণ হবে হচ্ছে, দাঁড়ান লিখে দেই, টাকার পরিমাণ আসবে হচ্ছে 13,172, 13,172। জাস্ট এই দুইটাকে যোগ করে এইবার এই 13,172কে 2,500 দ্বারা ভাগ করবেন, করলেই নতুন একটা দাম বা গড় এখানে আমরা সৃষ্টি করে বসাইতে পারবো। আর অঙ্কের মূল ঝামেলাটা এই জায়গাটাতেই। তাহলে ক্যালকুলেটর দিয়ে আপনি একটু করে ফেলেন, 13,172কে ভাগ করবেন 2,500 দিয়ে, 13,172কে 2,500 দ্বারা ভাগ ডিভাইড করলে আপনার এখানে নতুন একটা ভার, গড় বা দাম সৃষ্টি হবে। এই পরিমাণটা কত হয় আমি লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে লিখে রাখেন, 5.269, 5.269। এইটা আসবে হচ্ছে নতুন ভার বা নতুন গড়। পরবর্তীতে যখন ইস্যু করবেন ওই দামেই আপনাকে লিখতে হবে। তাহলে যখন নতুন ক্রয়, পরিমাণ দুইটাকে যোগ, একক টাকার পরিমাণ দুইটাকে যোগ, মোট টাকার পরিমাণকে একক দ্বারা ভাগ করে নতুন গড় নির্ণয় করে নেওয়া হবে। সর্বশেষ লাইন করে দেই, তাইলে আমাদের কাজ শেষ। অঙ্ক প্রায় শেষের দিকে আমাদের। মে মাসের 30 তারিখ, মে মাসের 30 তারিখে আরও ইস্যুর পরিমাণ দেওয়া আছে এবং ইস্যুর পরিমাণ দেওয়া আছে 900 একক। লিখে দিলাম 900 একক। স্যার দাম কত করে লিখব? দাম এখানে যে নতুন ভার সৃষ্টি করলাম সেই দামটাই লিখব এই জায়গাতে। দাম হবে 5.269। এবার দুইটাকে গুণ করব, টাকার পরিমাণ চলে আসবে। দুইটাকে গুণ করলে টাকা হবে 4,742, 4,742। আর উদ্বৃত্ত নির্ণয়ের জন্য জাস্ট বিয়োগ, 2,500 থেকে 900 বিয়োগ করব। 2,500 থেকে 900 বিয়োগ করলে অবশিষ্ট থাকে বিয়োগফল কত? অবশিষ্ট বিয়োগফল হচ্ছে 1,600 একক। মূল্য কত? আগের যে মূল্য সেই পরিমাণটাই বসাবো, 5.269। এই 1600 আর 5.629 জাস্ট দুইটাকে গুণ করবেন, অথবা 13,172 থেকে 4,442 বিয়োগ করলেও আপনার পরিমাণ চলে আসবে হচ্ছে 8,430, 8,430। 1600কে এই পরিমাণ দ্বারা গুণ, অথবা 1372 থেকে 4,742-এর বিয়োগফল, এই পরিমাণটা আসবে। অঙ্কের শেষের লাইন উত্তর যদি বসাই আমরা, আমাদের উদ্বৃত্ত 1600 একক আর মূল্য হবে হচ্ছে 8,430। অঙ্ক শেষ। এই হলো ভারযুক্ত গড় পদ্ধতি। আর এই ভারযুক্ত গড় পদ্ধতির মধ্যে মূল ঝামেলার জায়গা, যেই জায়গাটা খুব ভালো মতো দেখেন, মূল ঝামেলার জায়গাটা হচ্ছে যখনই আপনি পণ্য ক্রয় করছেন তখনই আপনাকে নতুন একটা ভার, নতুন একটা দাম নির্ধারণ করে নিতে হচ্ছে। যখনই পণ্য ক্রয় তখনই নতুন একটা দাম বের করা লাগবে। নতুন দাম বের করব কিভাবে? দুইটা মূল্যকে যোগ দিব, দুইটা এককে যোগ দিব। মূল্যকে টাকাকে পরিমাণ বা একক দ্বারা ভাগ করলে চলে আসবে। আর নতুন যেই দামটা সৃষ্টি হচ্ছে এই দামেই হচ্ছে আপনার ইস্যু করব। ইস্যু করার সময় দামের কোনো চেঞ্জ নাই, ইস্যু করার সময় দামের কোনো চেঞ্জ হচ্ছে না। ইস্যুর সময় আগের যেই দাম সেই পরিমাণটাই লিখবেন। ক্রয়ের ক্ষেত্রে নতুন করে আপনাকে গড় নির্ধারণ করে নিতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত কিছুটা আপনারা বুঝতে পারছেন। আর যতটুকু বুঝতে পারছেন ইনশাল্লাহ খাতায় যদি পুরো অঙ্কটা করা হয়ে থাকে আরও একবার ক্লাস শেষে ইনশাল্লাহ দেখে নেবেন। এবং এই নিয়মে আপনাদের জন্য করার জন্য, যাতে বাসায় আপনারা আজাইরা বসে না থেকে একটু হাত পা নড়াইতে পারেন, সেজন্য প্র্যাকটিসের জন্য আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এখানে। ময়মনসিংহ বোর্ড 2024-এর বোর্ড প্রশ্ন, তারপরে হচ্ছে এই যে ছক টক সব দেওয়া আছে, ছকের ফরম্যাট দেওয়া আছে। এই অনুযায়ী আপনারা হচ্ছে এই প্রশ্নগুলো সমাধান করবেন। ওকে, একদম শেষ পর্যন্ত যদি যাই, আজকের ক্লাসে এখানে মোট 4টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। 1 নাম্বার কোশ্চেনটা আমি সমাধান করাই দিলাম, আর বাকিগুলো আপনারা এই নিয়মে নিজেরা ট্রাই করবেন। সৃজনশীল কোশ্চেন নাম্বার 4, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন। সো 4টা বোর্ড পরীক্ষার প্রশ্ন
আপনাদের কোশ্চানে দেওয়া আছে, এই প্রশ্নগুলো সবাই একটু চেষ্টা করবেন সমাধান করার, যেই নিয়মে করানো হলো এই ফরম্যাটটা একটু ফলো করবেন। আর যদি আরও বুঝতে সমস্যা থাকে জাস্ট ক্লাসের এই অংশটা আরও একবার দেখে নেবেন। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই টপিকের উপরে আমরা আরও একটা ক্লাস নিব, আরও কয়েকটা সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলতে পারবো। তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর 5 মিনিট পরেই আবার আমরা ফিনান্স দ্বিতীয় পত্র এই ক্লাস নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।